হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট সপ্তাহে যে ভিডিও বানিয়েছিলাম তখন একটা যুদ্ধের আবহাওয়া ছিল। শুক্রবার দিন মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছিল যুদ্ধের পরিস্থিতি। তো যাই হোক, যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে। তারপরে সোমবার দিন মার্কেটে একটা বড় র্যালি এসছে। তো আমি যেটা বলেছিলাম যে নিফটি বা সেন্সেক্সের চার্টে যেটা আগের রেজিস্ট্যান্সের ওপরে গিয়ে যদি ক্লোজ করে এবং কন্টিনিউয়াসলি যদি গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে মার্কেট একটা ভালো জায়গায় আসতে চলেছে। যেটা কোয়াইট দেখা যাচ্ছে যে ওইরকমভাবে এগোচ্ছে মার্কেট। আমি আপনাদের চার্টে নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে যেটা করা উচিত সেটা নিয়েও ডিসকাশন করব। আর আমি যেটা বলেছিলাম আগের সপ্তাহে যে ওইরকম পরিস্থিতিতে আপনার যেটা অলরেডি স্টে ইনভেস্টেড মানি ছিল সেটাতে স্টে ইনভেস্টেড থাকতে, আর যদি নতুন ফ্রেশ মানি তার জন্য একটু ওয়েট করে যেতে, মার্কেটের ক্লোজিং দেখেই ইনভেস্টমেন্ট করতে। তো আসুন আপনাদের চার্টে নিয়ে যাই। তো এখানে নিফটির চার্টে যদি আমরা দেখি, তো এখানে দেখুন নিফটি ওপর থেকে যেটা টপ বানিয়েছিল সেখান থেকে 4.5% মতো পড়ে আছে, যেটা কন্টিনিউয়াসলি যখন পড়ছিল 17% মতো ডাউন হয়েছিল। তো এখন 4.72% ডাউন আছে। যেটা আমি বলেছিলাম যে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সের ওপরে যদি মার্কেট ক্লোজিং দেয় তাহলে কিন্তু ভালো জায়গায় মার্কেট কিন্তু আসতে চলেছে। তো যেটা বলছিলাম যে এখানে 9th মে যখন এরকম পরিস্থিতি যে প্রতি ঘন্টায় পরিস্থিতি বদলাচ্ছিল, তারপরে বিকেলে যুদ্ধবিরতি ডিক্লেয়ার হলো। তারপরে শনি রবিবার ছুটি ছিল। তারপরে সোমবার দিন মার্কেট বড় র্যালি করে এখানে ক্লোজ দিয়েছে গ্রিন ক্যান্ডেলে। তারপর আবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর পরের দুটো দিন এখানে গ্রিন ক্যান্ডেলই বানিয়েছে। তো কালকের মার্কেটটা খুব ভালো ছিল। আজকে শুক্রবার আমি 11:30-12টার সময় ভিডিও বানাচ্ছি, তখন মার্কেট হালকা নেগেটিভ আছে, কিন্তু এই লাইনের ওপরেই আছে, কিন্তু এখনও রেড ক্যান্ডেল তৈরি হয়ে আছে। তো মোটামুটি এখানে আরও 1-2 দিনের পরে ক্লিয়ার পিকচার পাওয়া যেতে পারে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। তো এত মার্কেট ভেবে কিছু লাভ নেই। যেটা মোদ্দা কথা হলো যে মার্কেট যে বটমটা বানিয়েছিল সে বটমের থেকে অনেক ওপরে চলে এসছে। এখানে একটাই কনসার্ন যে এখানে একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে আছে। এই গ্যাপটায় কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়ে আছে, যেটা বলে টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় যে কোনো গ্যাপ কিন্তু ফুলফিল হয় কোনো না কোনো দিন। তাহলে যদি ফুলফিল হয় তাহলে এই জায়গাটাতে যদি গ্যাপটা যেটা তৈরি হয়েছে এই জায়গাটাতে যদি আসতে হয়, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে যে আবার ফল এলে 6%-এর মতো ফলও আসতে পারে। তো এটা আসবে কি না কোনো গ্যারেন্টি নেই। জেনারেলি বলে যে গ্যাপ শূন্যস্থান থাকে না, যেমন বায়ুমণ্ডলে শূন্যস্থান থাকে না, তেমনি চার্টে টেকনিক্যাল অ্যানালিসিসে কোনো চার্টেও শূন্যস্থান থাকে না। তো এটাকে মাথায় রেখে চলতে হবে। তবে ভয়ের কিছু নেই, কারেকশন আসতেই পারে। কারেকশন এলেও যদি ওপরে ক্লোজিং দিয়ে স্টেবল চার্ট তৈরি হয় তাহলে কারেকশন এলে আবার ঘুরে যাবে। তো ডিফারেন্ট যদি আমরা ইন্ডেক্সগুলো দেখি, দেখুন ব্যাংক নিফটি কিন্তু অল টাইম হাইয়ের ওপরে আছে, যেটা মার্কেটকে স্ট্রেংথ জুগিয়েছিল। আমি আগের ভিডিওতেও বলেছি ব্যাংক নিফটি আর আমাদের সিএনএক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যে দুটো সেক্টর কিন্তু কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে সেসব স্টকে, যারা অল টাইম হাইয়ের ওপরে আছে, যে কারণে নিফটিকে ফল হতে দেয়নি। 17%-এই নিফটি আটকে গেছে। আমি বারবার বলেছিলাম এটা 20% নেগেটিভ মার্কেট জোনের মধ্যে পড়ে, সেই কারণেই অনেকটা 20%-এর কাছাকাছি আসার মধ্যেই কিন্তু ফল আটকে দিয়েছে। যার মেন কারণ হচ্ছে ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের র্যালি। ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে যদি র্যালি আপনি দেখেন, তো এখানে যে সবথেকে বড় র্যালি যেগুলো দিয়েছিল, দেখুন বাজাজ ফিনান্স অল টাইম হাইয়ের ওপরে আছে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স অল টাইম হাইয়ের ওপরে আছে, এইচডিএফসি এএমসি যদি দেখেন, এইচডিএফসি এএমসিও দেখুন অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো এই কারণেই ফাইন্যান্সিয়াল সেক্টর হাই আছে। এবার আমরা আরও আলাদা সেক্টরগুলো দেখব, যেমন সিএনএক্স আইটি যদি আপনি দেখেন, এখানে সিএনএক্স আইটি ওপর থেকে কারেন্টলি প্রায় 18% ডাউন আছে, আর চলে গেছিলো ডাউন হয়েছিল প্রায় 32%। তো আইটি সেক্টরে এখনও পর্যন্ত 18% ডাউন আছে। তো এবার যদি আইটি সেক্টরে যে স্টকগুলো আছে, যেমন এইচসিএল টেকনোলজি যদি আমরা দেখি, তো এইচসিএল টেকনোলজি দেখুন ওপর থেকে, এখানে যদি আমি ওপর থেকে দেখি, এইচসিএল টেকনোলজি কারেন্টলি 17% ডাউন আছে। ইনফোসিস যদি আপনি দেখেন ওপর থেকে একদম টপ থেকে যদি দেখেন, এখনও 20%-এর কাছাকাছি ডাউন আছে।
এবার ট্রেডিংয়ের মতবাদ অনুযায়ী দু ধরনের ট্রেডার মেনলি আছে। একটা হচ্ছে একদম বাই লো অ্যান্ড সেল হাই, যেটা করলে সব থেকে ভালো। আর এক মতবাদে বিশ্বাসী আছে যে বাই হাই অ্যান্ড সেল হায়ার, মানে আপনি হাইয়ে কিনছেন আরও হাইয়ে বিক্রি করছেন। তো এইচডিএফসি এএমসি বা আপনি যদি বাজাজ ফিনান্স এগুলোকে দেখেন যে হাইয়ে অলরেডি আছে, সেখানে থেকে আর একটু যদি কমে সেখানে কেনার পরে আবার আরও ওপরে বিক্রি করা যেতে পারে, সেটা খুবই রিস্কি। যারা খুব প্রফেশনাল ট্রেডার তারা এই অ্যাপ্রোচ ব্যবহার করে। আমি প্রেফার করি যে লোতে যেগুলো থাকবে সেখানে লোতে কিনে আমি হাইয়ে বিক্রি করব, তাতে মার্জিন অফ সেফটি অনেকটাই বেশি থাকে। তো এখানে যেটা দেখালাম HCL টেকনোলজি বা ইনফোসিস, যে কারেন্ট মার্কেট ওপরের টপ থেকেও কিন্তু প্রায় 18% 20% ডাউন। তো আমার অনেকটা মার্জিন অফ সেফটি আছে এখান থেকেও। এরকম ভালো স্টক নিফটি যখন বাড়বে, এখন হয়তো র্যালি নিচ্ছে না আইটি সেক্টর, কিন্তু পরবর্তী ক্ষেত্রে র্যালি নিতে পারে। তো এটা আমার কখনোই রেকমেন্ডেশন নয়। আপনি যে কোনো জিনিস কিনবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়েই বা আপনি নিজে রিসার্চ করে কিনবেন। আমি জাস্ট এখানে ডেসক্রাইব করছি। তো এখানে আদার ইন্ডেক্সের মধ্যে আমরা যদি দেখি, দেখুন যদি আমরা সিএনএক্স আইটি দেখলাম, আমরা যদি ফার্মা দেখি, তো ফার্মাও অলমোস্ট ওপর থেকে এখন 10%-এর কাছে ডাউন আছে। আমরা নিফটি যদি অয়েল অ্যান্ড গ্যাস দেখি, অয়েল অ্যান্ড গ্যাসও 14% ডাউন আছে। তো যেটা সব থেকে র্যালি এসছিল লাস্ট মানে সপ্তাহে, যেটা মেটাল সেক্টর, মেটাল সেক্টরে মেনলি র্যালিটা এসছিল। দেখুন এখানে 9 তারিখের পর যেটা একদম গ্যাপ আপ ওপেনিং করে মেটাল সেক্টর এখানে প্রায় 5%-এর র্যালি এসেছিল। বিভিন্ন মেটাল সেক্টরের স্টকও যদি আপনি দেখেন, দেখুন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু একটা র্যালিতে আছে। লাস্ট 5-6টা দিনে প্রায় 16% বেড়েছে। এখানে আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়াও কিন্তু এখানে একটা র্যালি, ছোট্ট র্যালির আকারে র্যালি নিচ্ছে। লাস্ট 5-6টা ট্রেডিং সেশনে প্রায় 16% বেড়েছে। তো এখানে যেটা মেটাল সেক্টর, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে মেটাল সেক্টর যেটা রেজিস্ট্যান্স, আগের যেটা রেজিস্ট্যান্স ছিল, যেখানে যখন ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে একটা প্যানিকের সৃষ্টি হয়েছিল, সেক্টর ওপরে কিন্তু ক্লোজ দিয়ে কন্টিনিউয়াস বাড়ছে। এখানে মেটাল সেক্টরে কিন্তু একটা ভালো মোমেন্টাম আছে। তো এই গেল স্টক মার্কেটের ওভারঅল একটা আলোচনা যে কোন কোন সেক্টরে কি কি হচ্ছে। এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায়। মিউচুয়াল ফান্ডে আমরা 2009 থেকে 2024 সালে যে কোন মার্কেট ক্যাপ মানে কে কোন বছর কেমন রিটার্ন দিয়েছে। দেখুন 2009 সালে স্মল ক্যাপ বেশি রিটার্ন দিয়েছিল, তারপরে মিড ক্যাপ রিটার্ন দিয়েছিল, তারপরে লার্জ ক্যাপ রিটার্ন দিয়েছে, এরকম করে আছে। তো এটা 2 নম্বরে সবসময় দেখুন বেশিরভাগ লাস্ট 2017 সাল থেকে দেখুন মিড ক্যাপ কিন্তু সবসময় মিডিয়াম রেঞ্জে রিটার্ন দিচ্ছে। লাস্ট 2 বছর 2023-24-এ স্মল ক্যাপ এখানে 2 বছরই স্মল ক্যাপ বেশি রিটার্ন দিয়েছে, লার্জ ক্যাপ কম রিটার্ন দিয়েছে। তো এইবার প্রবাবিলিটি আমি আগের ভিডিওতেও অনেক জায়গায় আলোচনা করেছিলাম যে এবার হয়তো লার্জ ক্যাপের পালা, যে লার্জ ক্যাপ বেশি রিটার্ন দেবে। অলরেডি কিন্তু মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওগুলো যদি মানে রিটার্ন যদি দেখেন আপনারা, তাহলে লার্জ ক্যাপে কিন্তু রিটার্ন আসতে শুরু করে দিয়েছে। তো যেটা মানে এখানে এই চার্টটাতে বোঝাই যাচ্ছে যে কখনো লার্জ ক্যাপের বেশি রিটার্ন আসছে, কখনো স্মল ক্যাপের রিটার্ন আসছে। তো যেটা কনসিস্টেন্সি সবসময় মেনটেন করছে কিন্তু মিড ক্যাপ। আর একটা যেটা বড় ভুল হয়ে থাকে যে আমরা পারফরমেন্স দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি। পারফরমেন্স দেখে ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে লুকিং গ্লাস দেখে গাড়ি চালানোর মতো। আপনি যখন গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন তখন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোই ভালো। যদি লুকিং গ্লাসে দেখেন তাহলে গাড়ি মানে মেজারমেন্ট করতে ভুল হয়। তো পাস্ট পারফরমেন্সে কি হয় আমি জাস্ট এখানে একটা দেখাচ্ছি। এটা আমি ডেটা নিয়েছি এনজে ইন্ডিয়া ইনভেস্টের কাছ থেকে। দেখুন আমরা এখানে পরপর 10টা স্কিমের আমি নাম ডিসক্লোজ করিনি, এখানে ওনারা ডিসক্লোজ করেননি। তো 2020 সালে যে 1 নম্বর র্যাঙ্কের স্কিম 2021 সালে 16 নম্বর র্যাঙ্কে চলে আসছে, 2022 সালে 18 নম্বরে আসছে, 2023-এ 21, আবার 2024-এ 8। তো 2 নম্বর র্যাঙ্ক যার মানে 2020-তে আপনি যদি টপ পারফর্মিং স্কিমে ধরুন ইনভেস্টমেন্ট করছেন 1, 2, 3-এ, জেনারেলি আমরা কি করে থাকি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যে ফান্ডগুলো ভালো পারফরমেন্স করছে সেই ফান্ডগুলোতেই ইনভেস্টমেন্ট করে দিই। তো 1, 2, 3 যদি আপনি 2020 সালে ইনভেস্টমেন্ট করেন না, 2024 সালে গিয়ে দেখেন তাই 1 নম্বর যার রোল ছিল সে 8 নম্বরে চলে এসছে, 2 নম্বর যার রোল ছিল সে 17 নম্বরে চলে এসছে, আর 3 নম্বরে যে ছিল সে 28 নম্বরে চলে এসছে।
তো এটার কোনো মানে নেই যে পারফরমেন্স দেখে ইনভেস্টমেন্ট করলেই আমার ভালো রিটার্ন আসবে। রিটার্ন আনতে গেলে অনেক প্যারামিটার দেখতে হয়, সে নিয়ে আমরা প্রচুর ডিসকাশন করেছি। এই চ্যানেলে আপনারা পুরনো ভিডিওগুলো ঘাঁটলে দেখতে পাবেন। আর যদি আপনি ডিসকাস করতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেও এ ব্যাপারে কথা বলতে পারেন। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। জয় হিন্দ, জয় ভারত।